নমস্কার। আমার এই চ্যানেলের প্রথম দুটি ভিডিওতে আমি জটক বিচার অর্থাৎ বিবাহের আগে পাত্রপাত্রীর যে মিল বিচার করা হয় তার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি জটক বিচারের সম্বন্ধে কিছু কথা বলতে চাই, যা বিবাহের জন্য রাশিচক্র বিচার করার সময় অবশ্যই দেখা প্রয়োজন। একটা রাশিচক্র বা জন্মকুণ্ডলী জাতক বা জাতিকার জন্ম সময়ের গ্রহ ও নক্ষত্রের সন্নিবেশ বা অবস্থান বলে দেয়। গ্রহগুলির অবস্থান মানুষের ভাগ্য নির্ধারণ করে। তার জীবন, তার সম্পদ, ভাই বোন, পিতামাতা, বংশধর, অসুস্থতা এবং শত্রু, প্রেমের বিষয়, স্ত্রী বা স্বামী, সমৃদ্ধি, আয় এবং ব্যবহারিকভাবে প্রতিটি বিষয় যা মানুষের জীবনের জন্য অপরিহার্য তা সম্বন্ধে নির্ভুলতার সাথে পূর্বাভাস দেওয়া যেতে পারে। যখন আমরা বিবাহের জন্য রাশিচক্র মিল করি, আমরা দেখতে পাই যে এক ক্ষেত্রে কনফিগারেশনটি দুর্দান্ত এবং দ্বিতীয় ক্ষেত্রে এটি তেমন নয়। তদুপরি এটা সত্যি যে কোনো জাতক বা জাতিকার রাশিচক্রের গ্রহ সন্নিবেশের কারণে যেরূপ ব্যক্তি বা নারী জীবনে আসবে এবং সেই ব্যক্তি বা নারীর সাথে একটি যোগসূত্র স্থাপন করবে সেটা বলা থাকে রাশিচক্রে। তবে তা সত্ত্বেও তাদের মধ্যে সুরেলা সম্পর্ক নাও থাকতে পারে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দ্বিতীয় চার্টে, অর্থাৎ যার বিবাহের জন্য জটক বিচার করা হচ্ছে তার হবু স্বামী বা স্ত্রীর রাশিচক্রে নির্দেশিত ব্যক্তিটির ধরনটি প্রথম চার্টে নির্দেশিত ব্যক্তি বা নারী নাও হতে পারে। এই কারণেই তো এত বিয়ে বা প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে যা আধুনিক সমাজে ব্রেকআপের কারণ হতে পারে। তার মধ্যে কিছু পয়েন্ট আমি বলছি, যেমন ধরুন মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা, যা পুরুষ অহংকে আঘাত করে, অবশ্যই সব ক্ষেত্রে নয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উভয় পক্ষই তাদের পেশাদার জীবনে এতটাই ব্যস্ত থাকেন যে পারস্পরিক সম্পর্কের সময় হ্রাস পায়। আর একটা পয়েন্ট হলো কর্মরতা মহিলাদের সবসময় তাদের সহকর্মীদের মনোরম স্বভাবের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে হয় এবং আপনি যার সাথে বেশি সময় ব্যয় করবেন তার প্রতি প্রেমে পড়া বা আত্মীয়তা বোধ করা আরও সহজ। আবার এরকমও হতে পারে যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সুন্দর রয়েছে, কিন্তু তৃতীয় পক্ষে প্রবেশ করার ফলে দেখা যায় যে সেই তৃতীয় পক্ষের রাশিচক্র তুলনামূলকভাবে আরও ভালো সম্প্রীতির ইঙ্গিত দেয়। মানে যার জীবনে তৃতীয় পক্ষ আসছে তার স্বামী বা স্ত্রীর রাশিচক্র যতটা সম্প্রীতির ইঙ্গিত দিচ্ছে তার চাইতে আরও ভালো সম্প্রীতির ইঙ্গিত দেয়। আরও একটি ব্যাপার থাকে যে দৈনন্দিন জীবনে মানসিক চাপের কারণে একটি দম্পতির মধ্যে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক মতো হয়ে ওঠে। আমাদের মনে রাখা উচিত যে বিচ্ছেদ, ব্রেকআপ ইত্যাদি আমাদের পটভূমি, সংস্কৃতি এবং সমাজের ওপর নির্ভর করে। অ্যাস্ট্রোলজিক্যাল বিচার সবসময়ই স্থান, কাল, পাত্রের ওপরে নির্ভরশীল। আমাদের দেশীয় বা আমাদের দেশের ভারতবর্ষের সংস্কৃতি অনুযায়ী যা বিচার করা হবে, এটা আমেরিকান কান্ট্রির ছেলে বা মেয়ের রাশিচক্র অনুযায়ী সেই ধরনের একই ধরনের বিচার করলে হবে না, কারণ তাদের সংস্কৃতিটা আলাদা। তো তার উপরে সেই কারণেই বলছি যে এইসব বিচ্ছেদের ব্যাপারগুলো আমাদের সামাজিক পটভূমি, সংস্কৃতি এবং সর্বোপরি সমাজের উপরেই নির্ভর করে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, রক্তের পরীক্ষায় অমিলের কোনো চিহ্নই নেই এমন স্বাস্থ্যকর দম্পতিকে একজন চিকিৎসক উপযুক্ত দম্পতি হিসেবে ঘোষণা করবেন, তবে এটি কোনো জ্যোতিষী করবেন না। একজন জ্যোতিষী জানেন যে মঙ্গল গ্রহ তাপ এবং রক্তের উপর আধিপত্য করে। যদি সে পাপাক্রান্ত হয়, দুস্থানগত হয় বা পাপোদ্দিষ্ট হয়, তাহলে রক্ত দূষণ, দুর্ঘটনা, আঘাতপ্রাপ্তি, আগুন ইত্যাদি থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।
শনি হতাশার ও উৎকণ্ঠার কারক এবং শুক্রের অযৌক্তিক প্রভাব বাড়তি আবেগযুক্ত একজন ব্যক্তিকে প্ররোচিত করতে পারে। চন্দ্র শীতলতার কারক এবং যদি জন্মের সময় এটি দুর্বল থাকে এবং পাপাক্রান্ত হয় এবং সেই সাথে যদি মঙ্গলও দুর্বল থাকে তবে জাতকের মনোবল কম হয়। এই সব ব্যাপারগুলোও কিন্তু জটক বিচারের ক্ষেত্রে ম্যাটার করে। একজনের সঙ্গে আরেকজনের এই সব ব্যাপারগুলো কীরকম ট্যালি হচ্ছে। পাত্র বা পাত্রীর রাশিচক্র একটি নামী এবং নির্ভরযোগ্য কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বা একটি এপিএমএসের সাহায্যে গণনা করা উচিত। এ বিষয়ে আমি উল্লেখ করতে চাই যে অনেকগুলি সফটওয়্যার প্রোগ্রাম বর্তমানে বিদ্যমান রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে চার্টের তুলনামূলক ফলাফল দেয়। তবে তাদের মধ্যে অনেকের ত্রুটি রয়েছে এবং সেই সব সফটওয়্যারগুলির উপর নির্ভর করে কোনো সাধারণ লোকের কোনো ছক বিচার করলে সেটা বিপর্যয়কর হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে মাঙ্গলিক দোষকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। তবে আমাদের এও বিবেচনা করতে হবে যে যদি অন্য চার্টে শনি বা রাহু বা কেতু অনুরূপ অবস্থানে থাকে তবে এটা বাতিল হতে পারে। এটাও লক্ষ্য করা উচিত যে মাঙ্গলিক দোষ 28 বছর বয়সের পর থেকে দুর্বল হয়ে যায় এবং অতটা ক্ষতিকর হয় না। যতটা মানুষ এই দোষকে নিয়ে ভয় পায় অতটা ক্ষতিকর হয় না। আমাদের আরও জানা উচিত যে কিছু মেয়েদের রাশিচক্রে এমন কিছু নির্দিষ্ট যোগ নিয়ে জন্ম হয় যে যার সাথেই তার বিয়ে হোক তার স্বামীর স্বাস্থ্যের ক্ষতি হয়। কিছু গ্রহযোগ আছে যেগুলো বিবাহ যোগ নির্দেশ করে। আমাদের সেদিকেও নজর রাখতে হবে যে দুজনের মধ্যে কারোর চার্টে বিবাহ যোগ আছে কিনা। বর্তমান সময়ে পাত্রপাত্রীর বয়সের পার্থক্য নিয়ে অনেকেই মাথা ঘামান না। অনেক ক্ষেত্রে মেয়ের বয়সও বেশি হয়ে থাকে। বাস্তব দিক বিচার করলে পাত্রের চেয়ে পাত্রী বয়সে ছোট হওয়া প্রয়োজন। পাত্রী বয়সে পাত্রের থেকে বড় হলে একটা নির্দিষ্ট বয়সের পর পরবর্তীকালে নানা সমস্যার সম্মুখীন হতে পারে। সেই রকম আরও কিছু বিষয় মাথায় রাখা দরকার। মেয়েটি কোনো উচ্চ বর্ণের হওয়া উচিত নয়। মেয়েটি একটি ভালো পারিবারিক পটভূমি থাকা উচিত। স্নায়ুরোগ, পাগল বা দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের সমস্যা বিদ্যমান এমন কোনো পরিবারের মেয়ে হওয়া উচিত নয়। ছেলের ক্ষেত্রেও একইভাবে এইসব নেতিবাচক বিষয়গুলি থাকলে সেই ছেলেকে এড়িয়ে যাওয়া উচিত। উভয়ই ধর্মীয়, সদয় হৃদয় এবং উদার হতে হবে। ছেলেটির সন্ন্যাস যোগ থাকা উচিত নয়। আর পাত্রের অবশ্যই উচিত একটা ভালো জীবিকা অর্জন করতে সক্ষম হওয়া, মানে তার চার্টে এরকম যোগ থাকা উচিত। কোনো মেয়ের শরীরে কোনো এক্সট্রা অঙ্গ বা কোনো ধরনের বিকৃতি থাকা উচিত নয়। খুব উঁচু কপালযুক্ত মেয়ে এড়ানো উচিত। খুব রোগা বা খুব মোটা হওয়া উচিত নয়। একটি মেয়ের সন্তান জন্ম দেওয়ার জন্য মানসিক এবং শারীরিকভাবে ফিট হওয়া উচিত। আর একটা ছেলের মেয়েলি চেহারা হওয়া উচিত নয়। আর দুজনার কারো চার্টেই যেন অকাল মৃত্যুর যোগ না থাকে। আর আমরা সামাজিকভাবে অনেক কিছুই দেখি জটক বিচার ছাড়া, তার সেই রকমই কিছু বলছি। ঝগড়াটে বা তর্কবাগীশ মতামতযুক্ত কোনো মেয়েকে এড়ানো ভালো। যে মেয়েটি মধুর আজ্ঞাবহ এবং বয়স্ক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা রাখে তাকে পছন্দ করা উচিত। ছেলেটি যে কোনো উদ্যোগ নিতে সক্ষম হওয়া উচিত এবং তার পরিবারকে ভালোবাসা উচিত। কোনো পরিবারে বিয়ের আগে কোনো দুঃখজনক ঘটনা ঘটা উচিত না। আর সর্বোপরি মুহূর্ত জ্যোতিষের মাধ্যমে উভয়েরই রাশিচক্র পরীক্ষা করার পরে উপযুক্ত সময় নির্বাচন করা উচিত বিবাহের জন্য। মানে বিবাহের সময়টা অবশ্যই মুহূর্ত জ্যোতিষ অনুযায়ী নির্বাচন করা উচিত। আর একটা ব্যাপার হলো দশা অন্তর্দশা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা পাত্রপাত্রীর সম্পর্কের ক্ষেত্রে খুবই সক্রিয়। সামঞ্জস্যতা নির্ধারণের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা উচিত। তার মধ্যে কিছু বলছি আমি। যেমন গোচরের চন্দ্র জন্মকালীন চন্দ্রের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকা উচিত নয়। যে সময় বিচার হচ্ছে আর কি, বিবাহ হবে বলে। আচ্ছা, পাত্রীর জন্মরাশি থেকে গোচরের বৃহস্পতি ষষ্ঠ বা অষ্টমে থাকা উচিত না। গোচরে বৃহস্পতি বা চন্দ্র কম্বাস্ট বা অস্তমিত থাকা উচিত নয়। যখন দশাপতি এবং অন্তর্দশাপতি পরস্পরের সাথে ষষ্ঠ অষ্টম সম্পর্কে থাকে
স্ত্রী বা স্বামীর মধ্যে ঝগড়া হয়। এই যোগ আরও প্রবল হয় যদি জন্মগতভাবেও এই ধরনের যোগ রাশিচক্রে থাকে এবং যে গ্রহের দশা বা অন্তর্দশা চলছে সে যদি সপ্তমে থাকে। যদি সপ্তমপতি অন্তর্দশাপতি হয় এবং দশাপতি থেকে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে তাহলে এটা ভালো না, কিন্তু দশাপতি থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, দশম বা একাদশে থাকলে সেটা খুব ভালো। যদি সপ্তমপতির মহাদশার অধিপতি হয় আর এমন একটা গ্রহের অন্তর্দশা চলে যে ওই সপ্তমপতি থেকে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে আছে, তাহলেও তা শুভ হয় না। যখন সপ্তমপতির মহাদশা চলে তখন সপ্তমপতির শত্রু গ্রহের অন্তর্দশায় অশুভ ফল দেয়। সপ্তমপতির অন্তর্দশা এবং তার শত্রু গ্রহের মহাদশায় একই রকম ফল দেয়। যখন একটা গ্রহ একে অপরের থেকে সপ্তমে থাকে আর তাদের মধ্যে যদি একটি পাপ গ্রহ হয় এবং সেই পাপ গ্রহের অন্তর্দশা চলে, তবে সপ্তম ঘর অর্থাৎ বিবাহ সম্বন্ধীয় সমস্যা দেখা যায়। কিন্তু যদি এই অন্তর্দশাপতি শুভ বলবান হয় তাহলে সুখ স্বাচ্ছন্দ্য দেখা যায়। দশাপতি ও অন্তর্দশাপতির মধ্যে যদি একজন যথাক্রমে শুভগ্রহ, একজন পাপগ্রহ হয়, তবে সেই দশান্তর্দশাকালের প্রথম অর্ধে অন্তর্দশাপতির প্রভাব অনুভূত হবে এবং দ্বিতীয় অর্ধে দশাপতির প্রভাব অনুভূত হবে, অথবা মিশ্র প্রভাব অনুভূত হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কেবলমাত্র সেই গ্রহটির প্রভাব অনুভূত হবে যা প্রবল শক্তিশালী বা বলবান। শুক্র যদি বলবান থাকে তাহলে শুক্রের দশায় বা অন্তর্দশায় বিবাহ ইঙ্গিত করে। বিবাহকারক গ্রহ ও ভাবের সঙ্গে সংযুক্ত বা সম্পর্ক থাকতে হবে। তবে দশার সাথে গোচরেরও সামঞ্জস্য বিধান করতে হবে। এই রকম কিছু জিনিস আরও দেখার প্রয়োজন, তার মধ্যেই আমি এগুলো মেন জিনিসগুলো বললাম। এই আলোচনাগুলো জটক বিচার সংক্রান্ত ভিডিও দুটিতে করা হয়নি, যে পারস্পরিক মিলনের সময় এই ব্যাপারগুলো দেখা দরকার। আপনাদের আমার আলোচনা কেমন লাগছে আপনারা জানান, কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নানা ধরনের আলোচনা আমি করব এই চ্যানেলে। নমস্কার।